হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডি জিকে ক্লাসের আজ হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস। এটা হচ্ছে প্র্যাকটিস সেট। প্রত্যেক দিন আমরা 20টা করে প্রশ্নোত্তর আলোচনা করছি জিকের। তো অবশ্যই দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। যতদিন না পরীক্ষা হচ্ছে এইভাবে জিকে প্রশ্নোত্তর আলোচনা প্রত্যেক দিন চলবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় তোমাদের ক্লাসটা হচ্ছে। এর আগে আমরা করেছি 2024 সালের সম্পূর্ণ প্রত্যেকটার 52টা শিফটের জিকে করেছি। তারপর 2022-23 সালের প্রত্যেকটা শিফটের জিকে বাংলাতে করেছি। 2021 সালের প্রত্যেকটা জিকে আমরা করেছি। তো এগুলো যদি না দেখে থাকো, ভিডিওগুলো প্লেলিস্ট করে দিয়েছি, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সমস্ত ভিডিও, সেখান থেকে দেখে নিও। আর তোমরা যদি সম্পূর্ণ বাংলাতে জিকে পিডিএফগুলো নিতে চাও 2024, 2023, 21, তাহলে আমাদের একটা পেড গ্রুপ রয়েছে টেলিগ্রামে, সেই পেড গ্রুপে তোমরা জয়েন করতে পারো। পেড গ্রুপে জয়েন করলে 3 বছরের জিকে সঙ্গে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সব কিছু তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকার বিনিময়ে। এত কিছু পাবে 199 টাকার বিনিময়ে। তো আমাদের পেড গ্রুপে আরও সমস্ত রকমের যে সহায়তা থাকবে সব কিছুই পাবে। তো যদি জয়েন হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছে, এই নাম্বারে তোমরা মেসেজ করো। কোথায় টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে জয়েন করতে হবে, সব কিছু বলে দেবো, ঠিক আছে? আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে। ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অতি অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন করে যাও। চলো আজকের প্রথম প্রশ্নে চলে যাব। কি আছে দেখো, আজকের প্রথম প্রশ্ন, কোন শাস্ত্রীয় নৃত্য সাধারণত বিষ্ণুর স্ত্রীলিঙ্গের কাহিনী বর্ণনা করে? শাস্ত্রীয় নৃত্য সাত্রিয়া, কত্থক, মণিপুরী, মোহিনীআট্টম, এগুলো সবই হচ্ছে শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। তো এদের মধ্যে কোনটি বিষ্ণুর স্ত্রীলিঙ্গের কাহিনী বর্ণনা করছে? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে মোহিনীআট্টম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোহিনীআট্টম বিষ্ণুর স্ত্রীলিঙ্গের কাহিনী বর্ণনা করে। মোহিনীআট্টম কোথাকার ডান্স? এটা হচ্ছে কেরালার ডান্স, ঠিক আছে? কেরালার দুটো শাস্ত্রীয় নৃত্য আছে, এক হচ্ছে মোহিনীআট্টম আর একটা হচ্ছে কথাকলি। না না না, হ্যাঁ কথাকলি, কথাকলি, ঠিক আছে? আর এই সাত্রিয়া হচ্ছে আসাম, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ তথা উত্তর ভারত, মণিপুরি হচ্ছে মণিপুর, ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশি হচ্ছে ওড়িশার। এগুলো আমাদের মোট 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা দেখো কি আছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ তোমরা শেয়ার করে দাও। জাতীয় আয় হিসেবের সময় ড্যাশ একটি ফ্যাক্টর হিসেবে ধরা হয়? আমরা যখন জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম হিসেব করব, তখন কোনটিকে নিচের কোনটিকে একটা ফ্যাক্টর হিসেবে ধরব? ব্যবহৃত রাসায়নিক হবে না, বিদ্যুৎ বিল হবে না, রাস্তা নির্মাণ হবে না। কারেক্ট আনসার হবে রপ্তানি। ভারত থেকে যে টোটাল এক্সপোর্ট, যত রপ্তানি হচ্ছে, সেগুলো আমরা জাতীয় আয়ের মধ্যে ধরবো। দেখো, জাতীয় আয় বা আমাদের দেশের ন্যাশনাল ইনকাম হিসাব করার সময় আমরা কিভাবে হিসাব করব? হিসেবটা হচ্ছে হাউস হোল্ড কনসামশন অর্থাৎ সি, এটা হচ্ছে প্রত্যেকটা গৃহের ঘরের খরচ, প্লাস জি অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারের যে খরচ করছে। সি হচ্ছে ভারতে যতগুলো পরিবার, যতগুলো বাড়ি আছে, প্রত্যেকটা ঘরের খরচ, প্লাস জি অর্থাৎ সরকার যত খরচ করছে সেই খরচ, প্লাস যত রকমের সরকার ইনভেস্টমেন্ট করছে সেই ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, প্লাস হচ্ছে নেট এক্সপোর্ট বা এনএক্স অর্থাৎ রপ্তানি। এই 4টি যোগ করে আমাদের ন্যাশনাল ইনকাম বের করা হয়। এটা হচ্ছে কি হাউসহোল্ড কনসামশন, তারপর হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্স, তারপর হচ্ছে নেট এক্সপোর্ট। এই 4টে যোগ করে আমাদের জাতীয় আয় ব্যবহার বের করা হয়। এই 4টি হচ্ছে ফ্যাক্টর। তার মধ্যে এখানে দেখো রপ্তানি আছে, তো রপ্তানি একটা ফ্যাক্টর, নেট এক্সপোর্ট। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের জল লবণাক্ত হওয়ার কারণটি কি? এই প্রশ্নটার উত্তর বলে দেবো না, সহজ প্রশ্ন। CaCl2 নাকি MgCl2, NaCl নাকি AlCl3? সমুদ্রের জলে কি থাকে যার জন্য সমুদ্রের জল লবণ হয়ে থাকে? তোমরা কমেন্ট করে জানাবে। এই প্রশ্নের উত্তরটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই উত্তরটা আমি বলছি না, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। 4 নাম্বার হচ্ছে দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারগুলি থেকে বাদ দেওয়া হয়েছে?
দেখো আমাদের মৌলিক অধিকারগুলো ভারতের সংবিধানের পার্ট 3-তে আছে। ভারতীয় সংবিধানের পার্ট 3-তে আছে, আর্টিকেল নাম্বার হচ্ছে 12 থেকে 35। এখানে আগে মোট 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু তারপর কি হলো, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। ভারতের যে 44তম সংবিধান সংশোধনী, অর্থাৎ 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। আর এখানে দেখো কি করে মনে রাখবে, এই যে 44 অর্থাৎ 4 + 4 যদি আমরা করি হচ্ছে লাস্টে কত হচ্ছে 8, 1978 সাল। আরেকটা যে 42তম সংবিধান সংশোধনী কত সাল যদি প্রশ্ন থাকে, তখন 4 + 2 কত হচ্ছে 6, তাহলে এটা হবে 1976 সালে 42তম সংবিধান সংশোধন। অনেক সময় প্রশ্ন থাকে কোন সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়, তখন কি বলবো, 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা 1978 সালের সংবিধান সংশোধনী। ঠিক আছে, চলো নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে। চীনা রাজদূত যাকে তিয়াং সম্রাট পাঠিয়েছিলেন কার রাজদরবারে আসেন? চীনের রাজদূত। প্রথম রাজদূত, রাজরাজ, প্রথম রাজেন্দ্র, প্রথম প্রান্তক এগুলো হবে না, কারণ আমরা জানি হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং ভারতে এসেছিলেন। চীনা পর্যটক ছিলেন, প্রায় সালটা যদি বলা হয় 629 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দ, এই সময়কালটাতে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়কালে ভারতে এসেছিল। ঠিক আছে, তাহলে অপশন সি হর্ষবর্ধন। 6 নম্বর হচ্ছে লালা হরদয়াল নিম্নের কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন? লালা হরদয়াল আমরা প্রত্যেকে জানি, 8-9 ক্লাস থেকে পড়ে আসছি। লালা হরদয়াল গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, এবং লালা হরদয়াল এবং সহন সিং ভাকনা, নামটা মনে রাখবে, পরীক্ষায় যখন আসে যে এই যে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন, তখন সহন সিং ভাকনা, এই অপশনটা বেশি থাকবে। সহন সিং ভাকনা এবং লালা হরদয়াল এই দুজন মিলিতভাবে এই গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। 7 নম্বর হচ্ছে সম্প্রতিকে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটা রিসেন্টলি 2-3 দিনের আগেকার প্রশ্ন। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন এই প্রথম সর্বকনিষ্ঠ হিসেবে মাত্র 18 বছর বয়সে, তার নাম হচ্ছে ডি গুকেশ। চীনের ডিং লিরেনকে পরাজিত করে মাত্র 18 বছর বয়সে ডি গুকেশ সর্ববিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে। ঠিক আছে, ডি গুকেশ। নেক্সট হচ্ছে ভারতীয় সৈন্যবাহিনীতে প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ কে ছিলেন? অর্থাৎ ভারতের সৈন্যবাহিনীর প্রথম চিফ কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম চিফ হচ্ছেন কে.এন. কারিয়াপ্পা। 1947 সালে ব্রিটিশরা যখন ব্রিটিশ সেনাবাহিনীকে ছেড়ে চলে যাচ্ছে, ব্রিটিশরা ভারত স্বাধীন হয়ে যাচ্ছে, তারপর 1949 সালে প্রথম যে ভারতীয় সেনাবাহিনী গঠন, ওই যে ব্রিটিশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনী থেকে ভারতীয় সেনাবাহিনী গঠন করার জন্য কমান্ডার ইন চিফের দায়িত্ব দেওয়া হচ্ছে কে.এন. কারিয়াপ্পা। ঠিক আছে, 9 হচ্ছে দেখো নিম্নের কোন মৌলিক অধিকারটি ভারতীয় সংবিধান নিশ্চিত করে না? অর্থাৎ ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলো আছে তার মধ্যে নিম্নের কোনটা মৌলিক অধিকার নয়? স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে মৌলিক অধিকার। সাম্যের অধিকার, মৌলিক অধিকার। ধর্ম পালনের অধিকার, এটাও মৌলিক অধিকার। কিন্তু পেশা নির্বাচনের অধিকার, এটা কিন্তু মৌলিক অধিকারের নিশ্চিত করে না। ভারতীয় সংবিধান থেকে এই মৌলিক অধিকারটি নিশ্চিত করে না, পেশা নির্বাচনের অধিকার। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নটা দেখো। আধুনিক পর্যায় সারণীতে ডি ব্লকের মৌল কোনটি? ডি ব্লকের মৌল কোনটি? আধুনিক পর্যায় সারণীতে বলছে ডি ব্লকের মৌল কোনটি? ঠিক আছে, ডি ব্লকের মৌল কোনটি? ডি ব্লকে অনেকগুলো মৌল আছে। ঠিক আছে, প্রায় 40টার মতো ডি ব্লকে মৌল আছে। তার মধ্যে হচ্ছে যেমন স্ক্যান্ডেনিয়াম, টাইটেনিয়াম, ঠিক আছে, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল, ঠিক আছে, কপার, জিঙ্ক, এগুলো সবই হচ্ছে ডি ব্লকের এলিমেন্ট। পর্যায় সারণীটা যদি তোমরা একবার দেখো তাহলেই বুঝতে পারবে যে এই যে 1, 2,
3, 4 করে পরপর কলামগুলো আছে, তো 3 নাম্বার কলাম থেকে শুরু করে 12 নাম্বার কলাম পর্যন্ত এই মাঝে 40টার মতো মৌল আছে, সেগুলো হচ্ছে ডি ব্লক মৌল। ঠিক আছে, তাহলে এখানে অপশানে দেখো কি আছে, আয়রন। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, আয়রন। এগুলো দেখো এত ডিটেলসে পর্যায় সারণী পড়তে পারবে না, কারণ যারা সায়েন্সে আগে পড়েছে তারাই কিন্তু বুঝতে পারবে। তো তোমরা যদি এই ধরনের প্রিভিয়াস ইয়ারগুলো করো তো এখান থেকে আশা করি প্রশ্ন কমন পেয়ে যাবে। 11 হচ্ছে ভারতের বর্তমান আরবিআই গভর্নরের নাম কি? আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান ভারতীয় গভর্নরের নাম কি? কারেক্ট আনসার হবে, দেখো উপরেই শক্তিকান্ত দাস আছে, কিন্তু এই শক্তিকান্ত দাসটা বর্তমানে চেঞ্জ হয়ে গিয়েছে। কারেক্ট আনসার হবে সঞ্জয় মলহোত্রা। তো দেখো এই রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তো তোমাদের যদি সঞ্জয় মলহোত্রা অপশনটা না থাকে তখন কিন্তু রিসেন্ট শক্তিকান্ত দাস যেটা হবে সেটাই করতে হবে, কিন্তু যেহেতু রিসেন্ট যে আছেন যিনি, তার নামটা যেহেতু আছে সঞ্জয় মলহোত্রা, তাই এখানে সঞ্জয় মলহোত্রা করতে হবে। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, সঞ্জয় মলহোত্রা। আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1935 সালে। আরবিআই এর ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ কবে করা হয়েছিল? 1949। আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই। আর এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর প্রথম গভর্নর হচ্ছেন অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ হচ্ছেন প্রথম গভর্নর। এখন দেখো মনে রাখবে একটা জিনিস, এই অসবর্ন স্মিথ কিন্তু ভারতীয় ছিলেন না। প্রশ্ন থাকে যে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নরকে, তখন কি হবে? সি.ডি. দেশমুখ হচ্ছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষা হবে না, এটা ধ্রুপদী ভাষা, কতগুলো ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে? অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা রিসেন্টলি 5টি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। 5টি ভাষা। ঠিক আছে, কি কি একবার জেনে রাখো। 1 নম্বরেই আসবে আমাদের বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। তারপর হচ্ছে মারাঠি ভাষা, তারপর হচ্ছে পালি ভাষা, তারপর হচ্ছে আসামিয়া বা আসামিজ ভাষা, তারপর হচ্ছে তোমাদের প্রাকৃত ভাষা। এই 5টি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে রিসেন্টলি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, প্রত্যেকেই মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর হচ্ছে গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় কি? গৌতম বুদ্ধ যখন প্রথম বাণী প্রচার করেছিলেন, সেই প্রথম বাণী প্রচারকে কি বলা হয়? এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। আর গৌতম বুদ্ধ যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন সেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, আর গৌতম বুদ্ধ যেটা মারা যাচ্ছেন সেটাকে বলছে ধর্ম পরিনির্বাণ। ঠিক আছে, 14 নম্বর হচ্ছে কোন ঋতুতে গিদ্দা বা গিদ্দা লোকনৃত্য অনুষ্ঠিত হয় যখন রবি শস্য মাঠ থেকে তোলা হয়? দেখো এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই প্রশ্নটাতে যদি তোমরা নাও জানো যে গিদ্দা ডান্সটা কোন ঋতুতে করা হয়, কিন্তু বা কোন মাসে করা হয়, যদি নাও জানো তাও বুঝতে পেরে যাবে এখান থেকেই। দেখো যখন রবি শস্য মাঠ থেকে তোলা হয়। রবি শস্য মাঠ থেকে কখন তোলা হয়? শীতকাল। রবি শস্য মাঠ থেকে তোলা হয় শীতকাল। তো সেই শীতকালেই গিদ্দা ডান্সটা, পাঞ্জাবের ডান্স, সেটা লোকনৃত্যটা করা হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন দেখো। সম্প্রতি কোন রাজ্য সরকার ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করেছে? রিসেন্টলি আগস্টের 10 আগস্ট পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজে যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের পরই পশ্চিমবঙ্গেই অপরাজিতা বিলটা আনা হয়েছিল। ঠিক আছে, বিল আনা হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কারেক্ট আনসার হবে অপশন সি। নেক্সট হচ্ছে 16। নিচের মধ্যে কে 2024 সালের চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন? এবারে 2024 সালের যে 6টা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেই 6টি বিষয়ের নোবেল পুরস্কারগুলো মনে রাখতে হবে, কারণ যতগুলো রিসেন্টলি পরীক্ষা হবে সবগুলোতেই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সব থেকে বেশি আসে পরীক্ষায় কি, যে অর্থনীতিতে কে পেয়েছেন, বা চিকিৎসায় কে পেয়েছেন, এবং সাহিত্যে কে পেয়েছেন। এই 3টে সব থেকে বেশি আসে। কারেক্ট আনসার হবে কি ভিক্টর অ্যামব্রোস। 2জন পেয়েছিলেন। তো এখানে অপশানে দেখো একজনের নাম আছে ভিক্টর অ্যামব্রোস, আরেকজন হচ্ছেন গেরি হিন্টন বলেছিল, তো সেই অপশানটা নেই, তো অপশান একটাই আছে
ভিক্টর অ্যামব্রোস, তাহলে একটাই আমরা করব। ভিক্টর অ্যামব্রোস চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। 17 হচ্ছে আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে? কি হবে কারেক্ট আনসার? আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হচ্ছে সরোদ। সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আরেকজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন আমজাদ আলী খান। সরোদের সঙ্গে যুক্ত আরেকজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে আমজাদ আলী খান এবং আলী আকবর খান। এই দুটো নাম মনে রাখবে, দুটো নামই ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল, ভারতের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কি ছিল? হেরাল্ড ডমার মডেল, সোলর তত্ত্ব নির্ভর, মহলানবিশ তত্ত্ব নির্ভর, মহাত্মা গান্ধীর দর্শন নির্ভর। দেখো 1951 সাল থেকে 1956 সাল এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1956 থেকে 61 এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল হেরাল্ড ডমার মডেল, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল বা মহলানবিশ তত্ত্ব নির্ভর, মহলানবিশ মডেল, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, মহলানবিশ মডেল। 19 নম্বর প্রশ্ন আমরা দেখব, সম্প্রতি কোন বিমানবন্দরের নামটা পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে? জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম রাখা হয়েছে। কোন বিমানবন্দরের নামটা পরিবর্তন করে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়েছে? কারেক্ট আনসার হবে পুনে বিমানবন্দরের নামটা চেঞ্জ করে রিসেন্টলি করে দেওয়া হয়েছে সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের আজকের লাস্ট প্রশ্নটা দেখো কি আছে, দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি কে লিখেছে? দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি লিখেছেন কিরণ দেশাই। কে লিখেছেন? কিরণ দেশাই, একজন হিন্দি ছবির অভিনেত্রী বলতে পারো, অ্যাক্ট্রেস, ইন্ডিয়ান অথার, সরি অ্যাক্ট্রেস নয়, ছবিও দু একটা করেছেন তিনি, হ্যাঁ, কিরণ দেশাই, তিনি এই বইটা লিখেছেন। কিরণ দেশাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে এমব্লেমস অফ ট্রান্সফরমেশন। এই বইটা লিখে রাখবে প্রত্যেকে, কারণ এই বইটাও পরীক্ষায় আসে। এমব্লেমস অফ ট্রান্সফরমেশন, এমব্লেমস অফ ট্রান্সফরমেশন আর দ্য ইনহেরিটেন্স অফ লস, এটা কিরণ দেশাই লিখেছেন। দুটো বইয়ের নাম বললাম, মনে রাখবে। আমাদের 20টা প্রশ্ন ছিল আজকের, 20টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে প্লিজ যত বেশি পারো শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকে ভালো থাকো। আর ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে অবশ্যই জয়েন করে যাও। ফ্রি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। আর আমাদের যদি পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, 3 বছরের পিডিএফ সম্পূর্ণ বাংলাতে, আর স্টাডি মেটেরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করো, 7001, মেসেজ করবে, প্রসেসটা বলে দেবো, কীভাবে জয়েন করবে, কত টাকা পেমেন্ট করতে হবে, সব কিছু বলে দেবো। ভালো থাকো প্রত্যেকে, থ্যাংক ইউ।